আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এই পর্বে আমাদের বোর্ড বই থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো আমাদের ফোকাস থাকবে সপ্তম অধ্যায়। আমাদের বোর্ড বইয়ের সপ্তম অধ্যায়ের যে অধ্যায়ের শেষে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে, আমরা সেখান থেকে একটা প্রশ্ন দেখব এবং সেই প্রশ্নটার অ্যান্সার সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলো আগে দেখি প্রশ্ন হিসেবে কি কি আছে বা কি কি প্রশ্ন আমাদের জন্য দেওয়া হচ্ছে। তো এখানে বলতেছে যে সপ্তম অধ্যায়ের প্রথম যে সৃজনশীল প্রশ্নটি দেখো কি বলতেছে যে অপু ও সেতু উভয়ের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস কি বলতো? মিথেন। অর্থাৎ অপুর বাসায় মিথেন গ্যাস ব্যবহার করা হয় আর সেতুর বাসায় মিথেন গ্যাস ব্যবহার করা হয় রান্নার কাজের জন্য। অপুর বাসায় পাত্রের নিচে কালো দাগ পড়লেও সেতুর বাসায় পাত্রের নিচে কোনো দাগ নেই। অর্থাৎ অপু যে প্রাকৃতিক গ্যাসটা ব্যবহার করে সেখান থেকে আমরা পাত্রের নিচে একটা কালো দাগ দেখতে পাই, কিন্তু সেতুর বাসায় পাত্রের নিচে কোনো কালো দাগ দেখা যায় না। তো আমরা এইটুকুই হচ্ছে আমাদের উদ্দীপকের মূল থিম। এবারে চলো আমাদের প্রশ্নগুলো আমরা সলভ করি। প্রথম প্রশ্ন, একমুখী বিক্রিয়া কাকে বলে? তো সহজ হিসাব, যে বিক্রিয়া শুধুমাত্র একদিকেই সম্পন্ন হয়, মানে বিক্রিয়াগুলো শুধু উৎপাদে পরিণত হয়, উৎপাদগুলো পুনরায় আর বিক্রিয়কে পরিণত হতে পারে না, সেই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। ফর এক্সাম্পল আমরা যদি বলতে চাই তাহলে দেখো এই উদাহরণটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যখন তাপ দেওয়া হয়, তাপ দিয়ে যখন আমরা এটাকে ভেঙে ফেলি তখন সেখান থেকে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাসীয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড কি হয় বলো তো? উড়ে যাবে, তাই না? কার্বন ডাইঅক্সাইড তো থাকছে না, কার্বন ডাইঅক্সাইড উড়ে যাচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি উড়ে যায় তাহলে সেই কার্বন ডাইঅক্সাইডকে তো আমরা পুনরায় রিটার্ন নিয়ে আসতে পারবো না ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে একমুখী বিক্রিয়া, যেখান থেকে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং এই কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে, ফলে বিক্রিয়া আর রিটার্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। অলওয়েজ বিক্রিয়াটা একমুখী হবে। তাহলে এই রকমের বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলা হয়। ফাইন, নেক্সট প্রশ্ন দেখো, রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়? আচ্ছা, তো রাসায়নিক সাম্যাবস্থা এখন আমরা ব্যাখ্যা করব। খ নাম্বার প্রশ্নে শুরুতে আমরা একটা বিক্রিয়া নিয়ে চিন্তা করি। দেখো বিক্রিয়াটা এরকম হইতে পারে যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে। হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে। তাহলে এই যে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। নাম্বার ওয়ান, প্রথমত হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড যেমনিভাবে তৈরি হচ্ছে, তেমনিভাবে হাইড্রোজেন আয়োডাইডকে যদি আমরা ভাঙি, সেখান থেকে কিন্তু আমরা পুনরায় হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করতে পারি। অর্থাৎ চাইলে আমরা সম্মুখমুখী বিক্রিয়া ঘটাতে পারি, হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হওয়া, আবার বিপরীতমুখী অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডকে ভেঙে পুনরায় আবার হাইড্রোজেন এবং আয়োডিনে রূপান্তর করে, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য প্রথম শর্তই হচ্ছে বিক্রিয়াটা উভমুখী হতে হবে। একমুখী বিক্রিয়া কখনোই সাম্যাবস্থায় পৌঁছাবে না, কারণ সে তো একদিকেই যাবে, সে কিভাবে সাম্যাবস্থায় পৌঁছাবে? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থা সম্ভব। এবারে আসো আমাদের যে দুইটা চিত্র এখানে প্রেজেন্ট করা হয়েছে, এই চিত্র দুটো বোঝার চেষ্টা করি। শুরুতেই খেয়াল করো কি লিখতেছে যে সম্মুখমুখী বিক্রিয়ার হার, বিপরীতমুখী বিক্রিয়ার হার। অর্থাৎ শুরুতে, অর্থাৎ বিক্রিয়ার একদম শুরুর স্টেজে আমরা কি করব? আমরা হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করব। তাহলে শুরুতে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার এই যে তীর চিহ্ন দেখো, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া, মানে এটা ডান দিকে যাবে আর কি, এটাকে আমরা বলতেছি সম্মুখমুখী বিক্রিয়া। আর এই যে তীর চিহ্ন, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, একটা হচ্ছে পশ্চাৎমুখী বা বিপরীতমুখী বিক্রিয়া। শুরুতে সম্মুখমুখী বিক্রিয়াটা খুব বেশি থাকবে, পশ্চাৎমুখী বিক্রিয়া থাকবেই না, কেননা হাইড্রোজেন আয়োডাইড তো তখনও তৈরিই হয় নাই, ফার্স্টে তো হাইড্রোজেন আয়োডাইড তৈরি হতে হবে। বাট একটা সময় পর কি হবে জানো? যে এই সম্মুখমুখী বিক্রিয়ার হারটা একটু কমে যাবে, বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, কেননা তখন তোমার কাছে অনেক বেশি হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়ে যাবে। তাহলে সেই হাইড্রোজেন আয়োডাইডগুলোকে পুনরায় কি আবার রিটার্নে নিয়ে আসতে হবে। এই জন্য বলা হয় যে শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি হলো, একটা সার্টেন পিরিয়ড পর সম্মুখমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে কমবে আর বিপরীতমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়বে, যেটা কিনা আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি। দেখো যে সম্মুখমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে কমতেছে, বাট বিপরীতমুখী অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডকে ভেঙে যে পুনরায় হাইড্রোজেন এবং আয়োডিনে রূপান্তর করব, সেই হারটা আস্তে আস্তে বাড়তেছে। তো এই যে একটার হার কমবে, একটার হার বাড়বে, একটা সময় পর উভয় বিক্রিয়ার হার সমান হয়ে যাবে এবং উভয় বিক্রিয়ার হার যখনই সমান হবে, আমরা সেই পয়েন্টটাকে বলি বিক্রিয়াটা রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছে যাবে। আমার কাছে মনে হবে যে পুরো বিক্রিয়া থেমে আছে, বা আমার কাছে মনে হবে যেন বিক্রিয়াটা স্থির আছে, কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা কিন্তু স্থির না, রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, বাট উভয় বিক্রিয়ার হার এখানে সমানভাবে সম্পন্ন হয়।
ওকে, এখানে আবার ঘনমাত্রা দিয়ে ব্যাখ্যা করেছে যে উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়বে, বিক্রিয়ার ঘনমাত্রা আস্তে আস্তে কমবে। সো এইভাবে আসলে বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব। 3 নাম্বার বা গ নাম্বার প্রশ্নে আমরা চলে যাচ্ছি। রান্নার সময় তাদের বাসায় সম্পন্ন বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করে, অর্থাৎ এখানে যে বিক্রিয়াগুলো হচ্ছে এই বিক্রিয়াটা আসলে কোন ধরনের বিক্রিয়া। সো আমরা এখন এটার অ্যান্সার জানার চেষ্টা করবো যে আসলে আমাদের তো অনেক রকমের বিক্রিয়া আছে, ঠিক আছে, যে সংযোজন, সংশ্লেষণ, দহন, প্রতিস্থাপন। সো এই যে বিক্রিয়ার বিভিন্ন ক্লাসিফিকেশন, এই বিক্রিয়াটা আসলে কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে, প্রশ্ন ছিল মূলত এইটাই। তো ফার্স্টে আসো আমরা এটার ব্যাখ্যা করব কিভাবে। প্রথম কথা হচ্ছে যেহেতু রান্না মানে আগুন সংক্রান্ত যে কোনো বিষয় হচ্ছে দহন বিক্রিয়া, কেননা দহন বিক্রিয়া বাদে মানে তো কখনো আগুন জ্বলবে না। এবং এই দহন বিক্রিয়ার চেনার, দহন বিক্রিয়ার সংজ্ঞায়িত করার কিছু শর্ত রয়েছে, আমরা সেগুলোতে ফোকাস করব। দহন বিক্রিয়ার প্রথম শর্ত হচ্ছে অক্সিজেন থাকবে বিক্রিয়কে, তার কারণ অক্সিজেন ব্যতীত কখনো আগুন জ্বলবে না। আগুন জ্বালাতে হলে মাস্ট বি আমাদের অক্সিজেন লাগবেই লাগবে। তাহলে আমাদের সেই মিথেন গ্যাস ছিল প্রাকৃতিক গ্যাস, আমাদেরকে প্রশ্নে কিন্তু বলা ছিল প্রাকৃতিক গ্যাস। তো প্রাকৃতিক গ্যাস মানে কি? মিথেন গ্যাস। আর আমাদের ভূমণ্ডলে অবশ্যই অক্সিজেনের কোনো ঘাটতি নেই। তাহলে প্রাকৃতিক গ্যাস এবং অক্সিজেন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে? আমার যে মূল উপাদান, সেই মূল উপাদানের অক্সাইড। তাহলে মিথেনের মধ্যে প্রধান কে? মিথেনের মধ্যে প্রধান হচ্ছে কার্বন, মানে মিথেনের মূল ফোকাস বিন্দুতে থাকে কার্বন, তাহলে তার অক্সাইড। তাহলে দেখো এই যে কার্বনের অক্সাইড, আর মিথেনের মধ্যে যে হাইড্রোজেন এবং এখানে আছে অক্সিজেন পর্যাপ্ত, মিলে তৈরি হচ্ছে পানি। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমরা যেই কারণে আসলে দহন বিক্রিয়া করি, তাপ শক্তি। আমরা কোনো বস্তুতে আগুন জ্বালাই কেন? দুইটা রিজন, তাপ এবং আলো পাওয়ার জন্য। মেজর কোন পার্টটা আমরা ফোকাস করি? তাপ পাওয়ার জন্য। তাহলে এটা একটা দহন বিক্রিয়া, যার ফলে আমরা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারবো, পানি বা জলীয় বাষ্প উৎপন্ন হবে, এখানে এটা জলীয় বাষ্প উৎপন্ন হবে এবং প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হবে। যেই তাপ শক্তি দিয়ে আমরা কোনো খাবার দাবার রান্না করা বা কোনো কিছু সিদ্ধ করা বা রান্নার কাজে যেই তাপটা আমরা কাজে লাগাতে পারি। তাহলে গ নাম্বারে বলা যায় কি, যে এই যে এখানে যে আমাকে বললো যে অপু এবং সেতুর বাসায় যে বিক্রিয়াটি সম্পন্ন হয়েছে, সেই বিক্রিয়াটি একটি দহন বিক্রিয়া। কেন এটাকে আমরা দহন বিক্রিয়া বললাম? এখানে 3টে শর্ত। নাম্বার 1 আমরা বলতে পারি কি, বিক্রিয়কে কি আছে? অক্সিজেন আছে। নাম্বার 1 বিক্রিয়কে কি রয়েছে? অক্সিজেন রয়েছে। নাম্বার 2 এটা একটা তাপ উৎপত্তি বিক্রিয়া এবং দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপত্তি হয়, ঠিক আছে। এই যে এটা কি বিক্রিয়া? নাম্বার 2 এটা একটা তাপ উৎপত্তি বিক্রিয়া। আর নাম্বার 3 আমি যার দহন ঘটাচ্ছি তার অক্সাইডে পরিণত হওয়া। সো এখানে কার্বনের দহন ঘটাচ্ছি, মিথেন মানে কি? সেখানে তো কার্বন রয়েছে, কার্বনের দহন ঘটতেছে। সো কার্বনের দহন ঘটাতে এখানে কার্বনের যে অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারবো। সো এই 3টে শর্ত যদি আমরা লিখে দিতে পারি, 1 হচ্ছে বিক্রিয়কে অক্সিজেন রয়েছে, 2 হচ্ছে এটা একটা তাপ উৎপত্তি বিক্রিয়া, আর 3 হচ্ছে মিথেনের মধ্যে যে কার্বন, সেই কার্বনের দহন ঘটনার ফলে যার কার্বনের অক্সাইড, দ্যাট মিন্স কার্বন ডাই অক্সাইড এখান থেকে তৈরি হবে। সো তাহলে আমাদের এখান থেকে অ্যান্সারটুকু আমাদের ফুলফিল হয়ে যাচ্ছে। ওকে, সো যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নে। দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলতেছে আমাদেরকে। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে, আচ্ছা আমি এটাকে একটু উপরে উঠাই। ঘ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের কোন বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয়? রান্নার কাজে গ্যাসের অপচয় হয়, অর্থাৎ এখানে কিন্তু উদ্দীপকে আমাকে বলা হয়েছিল যে অপুর বাসায় পাত্রের নিচে কালো দাগ পড়লেও, অপু এবং সেতু উভয়ই তো প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতেছে, একজনের বাসায় পাত্রের নিচে কালো দাগ পড়তেছে, আরেকজনের বাসায় পাত্রের নিচে কালো দাগ পড়তেছে না। তাহলে অপুর বাসায় পাত্রের নিচে কালো দাগ পড়লেও সেতুর বাসায় পাত্রের নিচে কালো দাগ পড়ছে না। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে আসলে কার বাসায় রান্নার গ্যাসের অপচয় হচ্ছে, সেটা আমাকে কেমিস্ট্রি আলোকে ব্যাখ্যা করতে হবে। তো আমি এটার অ্যান্সারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে রান্নার সময় পাত্রের নিচে কালো দাগ পড়া, যে কালিটা, এটাকে আমরা এটাকে কালি বলি আমাদের ভাষায়, বা আমরা পুরো হোল বাঙালি জাতি এটাকে বলি যে কালি লেগেছে বা কালি লেগেছে, এইভাবে বলি। মূল কারণ হচ্ছে সেই কালিটা হচ্ছে মূলত কার্বন। আমরা যে রান্না করার সময় পাত্রের নিচে যে হাঁড়ি বা পাতিল, যার নিচে যে কালো দাগ বা কালি বলি যেটাকে, সেটা হচ্ছে কার্বন। মূলত কার্বন সেখানে জমা হয়। এখন কার্বন সেখানে জমা হয় কয়েকটা কারণ হতে পারে, এর মধ্যে প্রধানত কারণ অক্সিজেনের ঘাটতি। তোমরা দেখবা যে গ্রাম অঞ্চলে যে আমরা যে পাতা বা কাঠ দিয়ে যখন রান্না করি, তখন সেখানে এই জাতীয় রান্নার ক্ষেত্রে কালিটা একটু বেশি পড়ে। তার কারণ হচ্ছে যে এই যে জীবাশ্ম জ্বালানি বা জৈব জ্বালানি যেটাই বলুন না কেন, এখান থেকে ওখানে অক্সিজেনের ঘাটতি থাকে, বিক্রিয়াটা প্রপারলি, দহন বিক্রিয়াটা ঠিক মতো হয় না, বিধায় সেই কালিটা আমরা দেখতে পাই। তো অপুর বাসায় খেয়াল করো, এখানে যেটা বলতেছে যে অপুর বাসায় জ্বালানির আংশিক দহনের ফলে, যে আংশিক দহন মানে কি, যে আমার অক্সিজেন থাকবে কিন্তু দহনটা আমার প্রপারলি হবে না, ঠিক আছে, অল্প কিছু দহন হবে, আংশিক দহনের ফলে
কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে কার্বন, পানি এবং কম পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। মানে এখান থেকে কিন্তু আমরা বেশি তাপ পাবো না, আমরা কম পরিমাণে তাপ পাবো। বিক্রিয়াটা দেখো, এই যে এখানে কিন্তু আমি মিথেন নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কিন্তু অক্সিজেন নিচ্ছি কয় অণু বলো তো? অক্সিজেন নিচ্ছি কিন্তু এখানে 1 অণু। ফলে এখান থেকে তৈরি হচ্ছে সলিড কার্বন, যেই সলিড কার্বনটা কিন্তু তোমার কালো দাগ সৃষ্টি করতেছে এবং কম তাপ শক্তি উৎপন্ন করতেছে। সলিড, এই যে কার্বন সৃষ্টি হওয়াতে সলিড কার্বন সৃষ্টি হতে কালো দাগ সৃষ্টি হচ্ছে এবং তাপ শক্তিও খুব বেশি একটা উৎপন্ন হচ্ছে না। আর 4টা হাইড্রোজেন এবং এখান থেকে 2টা অক্সিজেন মিলে কি তৈরি হচ্ছে? জলীয় বাষ্প, এবং উৎপন্ন হচ্ছে শক্তি। বাট শক্তিটাও কি বলতো? কম পরিমাণে, কারণ এখানে শক্তির অনেক অপচয় হচ্ছে। সো শক্তিও কম পরিমাণ উৎপন্ন হয়েছে। আর সলিড কার্বন থাকাতে এখানে মানে পাত্রের নিচে কালো দাগ দেখা যাচ্ছে আর কি। তাহলে বলা যায় যে কার বাসায় শক্তির অপচয় হয়েছে? অপুর বাসায় শক্তির অপচয় ঘটেছে। কেন অপচয় ঘটেছে? অসম্পূর্ণ দহন, কার্বনের অসম্পূর্ণ দহন বা কার্বনের আংশিক দহন, যেইটাই বলো না কেন, অসম্পূর্ণ দহনটা আসলে এটা আরেকটু ভালো শোনায়, আমরা চাইলে সেই কথাটাও লিখতে পারি। বাট সেতুর বাসায় আসো, দেখো সেতুর বাসায় কি হচ্ছে? অক্সিজেন কত অণু নেওয়া হচ্ছে? অক্সিজেন কিন্তু 2 অণু নিচ্ছি। আগেরবার অক্সিজেন কত অণু ছিল? আগেরবার অক্সিজেন ছিল 1 অণু। তাহলে যেহেতু পর্যাপ্ত পরিমাণ আমি এখানে অক্সিজেন নিতে পারতেছি, এবার আমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে, বাট শক্তি কি? প্রচুর পরিমাণ। এখানে শক্তির পরিমাণটা কি? প্রচুর, মানে অনেক বেশি তাপ শক্তি আমি উৎপন্ন করতে পারতেছি। তাহলে ফাইনাল সামারি কি দাঁড়ালো? ফাইনাল সামারি এইটাই দাঁড়ালো যে অক্সিজেন স্বল্পতার কারণে অপুর বাসায় পাত্রের নিচে কালো দাগ পড়েছে, সেখানে গ্যাসের অপচয় ঘটেছে, কম তাপ শক্তি উৎপন্ন হয়েছে এবং পাত্রের নিচে যে কালো দাগ পড়েছে সেটার কথা বললাম। অন্যদিকে সেতুর বাসায় অক্সিজেন ঘাটতি ছিল না, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ছিল, ফলে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন করেছে। ফলে এই বিক্রিয়াটাই আসলে আমাদের দরকার। তাহলে আমাদেরকে এনশিওর করতে হবে যখন আমরা দহন বিক্রিয়া ঘটাবো সেখানে যেন এনাফ পরিমাণ অক্সিজেন থাকে। যত অক্সিজেন থাকবে তত আমার বিক্রিয়া ভালো হবে, আগুনটা ভালো জ্বলবে, বেশি পরিমাণে তাপ আমরা সেখান থেকে পাবো। যত কম অক্সিজেন থাকবে তত বিক্রিয়া ভালো হবে না, তাপ বেশি পাবো না, বরং আরো এই যে কার্বনগুলো আস্তে আস্তে পাত্রের নিচে কালি আকারে বা সলিড কার্বন আকারে পাত্রের নিচে জমা হবে। সো এই যে কথাগুলো বললাম, এই দুইটা বিক্রিয়ার সাহায্যে যদি আমরা সামারি করে দিতে পারি, আমি মনে করতেছি যে আমাদের অ্যান্সারটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তাইলে মূল কথা হচ্ছে যে এই ইজি কেমিস্ট্রি বইটি তোমরা যেভাবে আমি প্রত্যেকটা সৃজনশীল তোমাদের জন্য সমাধান করে দিলাম, এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সৃজনশীল তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি। তোমরা বইটি সংগ্রহ করো, বইটি কিনো। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি, নতুন পর্বে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।